ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আমাদের যে ক্লাসটা আমরা শুরু করব এটা হচ্ছে বেসিক্যালি এজেন্সি, রিলেশনস বিটুইন এজেন্সি অ্যান্ড প্রিন্সিপাল। হ্যাঁ, এই এজেন্সির বিষয়টা আমরা যদি কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 182 থেকে দেখি, তাহলে মূলত এজেন্সি বা এজেন্ট এবং প্রিন্সিপালের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কের বিষয়ে যে আইনটা রয়েছে সেটা আমরা দেখতে পাবো। সুতরাং আমি আবারও রিপিট করছি যে এটা চুক্তি আইন এর অন্তর্ভুক্ত একটি চ্যাপ্টার, ঠিক আছে, একটা অধ্যায়। সুতরাং লেট আস স্টার্ট। যে আমরা এখানে যে জিনিসগুলো ডিসকাস করব সেটি হচ্ছে ডেফিনেশন অফ এজেন্ট অ্যান্ড প্রিন্সিপাল। এজেন্সি যদি আমরা এস্টাবলিশ করতে চাই তাহলে এর এসেনশিয়াল গুলো কি হবে, কি ধরনের এজেন্ট আছে, কিভাবে এজেন্সি ক্রিয়েট করতে হয়, ইমপ্লাইড এজেন্সি যেখানে লিখিত না হয়ে মৌখিকভাবেও কিন্তু এজেন্সি বা কাজের মাধ্যমেও কিন্তু এজেন্সি ক্রিয়েট হয়ে যেতে পারে, প্রিন্সিপাল এবং এজেন্টের মধ্যে সম্পর্ক কি, এবং প্রিন্সিপালের সাথে থার্ড পার্টির সম্পর্ক কি, আর অস্টেন্সিবল অর অ্যাপারেন্ট অথরিটি বলতেই বা আমরা কি বুঝি, liability for agents wrongful acts, ratification and conditions of ratification, আর effects of termination and agents duty on termination। সেই জিনিসগুলো আমরা মূলত আলোচনা করব আজকের ক্লাসে। যদি আজকে শেষ না হয় তাহলে হয়তো আমরা আরেকটা ক্লাস নেব। আচ্ছা, আমরা যদি এখন ডেফিনেশনের মধ্যে চলে আসি তাহলে আমরা দেখব যে এজেন্ট, an agent is a person employed by to do any act for another or to represent another in dealings with the থার্ড পারসনস। অর্থাৎ এজেন্ট বলতে আমরা কি বুঝি, যেমন কোকা কোলা কোম্পানি, কোকা কোলা কোম্পানির যে কোক যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আমরা বিক্রি করছি, কোথায় বিক্রি করছি বা আমরা পাঠাচ্ছি কাকে, আমাদের বাংলাদেশে যে এজেন্ট আছে তাবানি বেভারেজ কোম্পানি লিমিটেড, দে আর দ্য এজেন্টস অফ কোকা কোলা কোম্পানি। সো তারা সেই এজেন্ট হিসেবে তারা সেই জিনিসটাকে বাংলাদেশের বিভিন্ন দোকানে বিক্রি করে দিচ্ছে। সো এই যে যাদেরকে বিক্রি করছে তারা হচ্ছে থার্ড পারসনস। সো আর মাঝখানে যিনি এই জিনিসগুলোকে নিয়ে আসছেন প্রিন্সিপালের কাছ থেকে, হি ইজ অর শি ইজ দ্য এজেন্ট অর দ্যাট কোম্পানি ইজ দ্য এজেন্ট। সুতরাং এই এজেন্ট এর জিনিসটা বোঝা খুবই একদমই মানে পরিষ্কার। আবার একইভাবে যেমন যদি আমি একজন লয়ার এবং তার যে জুনিয়র অ্যাসোসিয়েটের মধ্যে যদি সম্পর্কটার কথা বলি, দ্যাট ইজ অলসো আ রিলেশনশিপ বিটুইন প্রিন্সিপাল এন্ড এজেন্ট এট সাম স্টেজেস। দে আর কলিগস and as well as they are agents in when they are dealing with the third party clients representing the principal। ঠিক আছে, এখন এই কনসেপ্ট এজেন্সির কনসেপ্টটা এই যে 1955 সালের যে মামলাটা ইন্ডিয়ার মাদ্রাজ হাইকোর্ট ইন কৃষ্ণা ভার্সেস গণপতি মামলাতে বলছে যে ইন লিগাল ফ্রেজোলজি এভরি পার্সন হু অ্যাক্টস ফর অ্যানাদার ইজ নট অ্যান এজেন্ট। সবাই কিন্তু এজেন্ট না। এ ডোমেস্টিক সার্ভেন্ট রেন্ডার্স টু হিজ মাস্টার এ পার্সোনাল সার্ভিস। অর্থাৎ আমাদের গৃহে যিনি কাজ করেন, গৃহকর্মী, তারা আমাদের তার পার্সোনাল সার্ভিস মাস্টারকে দিয়ে থাকেন। A person may till another's field or tend his flocks or work in his shop or factory or mine or may be employed upon his roads or ways. In none of these capacities he is an agent and he is not acting for another in dealings with third persons. It is only when he acts as a representative of other in business negotiation, that is to say in the creation, modification or termination of contractual obligations between that other and third persons, that he is an agent। অর্থাৎ কাজ করলেই, একজন আরেকজনের সাথে কাজ করলেই কিন্তু এজেন্ট হয়ে যাবে না। কখন এজেন্ট হিসেবে ডিফাইন্ড হবে, যখন ইট ইজ অনলি ওয়েন একটা সেকেন্ড
Right, this is now much more better. হ্যাঁ, so এটাতে ছিলাম যে it is only when he acts as a representative of other in business negotiations, যে কেউ একজন বললো যে আমি মিস্টার তাপস কান্তি বলের রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, সো আপনি আমার সাথে কথা বলতে পারেন, আমার সাথে কথা বলা অ্যাজ ইফ ইউ আর টকিং উইথ মিস্টার তাপস কান্তি বল, ঠিক আছে, দ্যাট ইজ টু সে ইন দ্য ক্রিয়েশন, মডিফিকেশন অর টার্মিনেশন অফ কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস। অর্থাৎ আপনি যদি তাপস কান্তি বলকে দিয়ে কোনো কাজ করাতে চান, আপনি আমাকে দিতে পারেন, আপনি আমাকে বললেন যে, এবং তার সাথে যে চুক্তিটা হবে, এই চুক্তিটা আমার সাথে যে চুক্তিটা হবে এটা তিনিই করেছেন বলে ধরে নিতে হবে। সো এই ধরনের বাইন্ডিং একটা অব্লিগেশনের মধ্যে যখন আমরা প্রবেশ করি, তখনই আসলে এজেন্ট এবং প্রিন্সিপাল রিলেশনশিপটা ক্রিয়েট হয়। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমি একটি কোশ্চেন করব প্লিজ। স্যার আমি একটা কোম্পানির অথরিটি, এখন যদি স্যার আমি যাকে পাওয়ার অফ অ্যাটর্নিটা দিব স্যার, সে কি আমার এজেন্ট হবে? না, পাওয়ার অফ অ্যাটর্নি অন্য জিনিস। পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে যে সে যদি পাওয়ার অফ অ্যাটর্নিতে লেখা থাকে যে এই পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দেয়া হচ্ছে সে আমার এজেন্ট, তাহলে সে এজেন্ট হবে। আর যদি পাওয়ার অফ অ্যাটর্নিতে লেখা থাকে যে সে আমার পার্টনার, সে আমাকে রিপ্রেজেন্ট করবে, তাহলে সে পার্টনার হিসেবে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, সুতরাং পাওয়ার অফ অ্যাটর্নিতে ডিফাইন করা থাকতে হবে যে এটা কি ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি। ওকে, আমরা এখন এই স্লাইডে দেখতে পাচ্ছি যে রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার অ্যান্ড ডেরিভেটিভ অথরিটি দুটো জিনিস। এজেন্ট হতে হলে দুটো জিনিস লাগবে, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার অ্যান্ড ডেরিভেটিভ অথরিটি, এই দুটো জিনিস যদি না থাকে তাহলে এজেন্ট হবে না, তাহলে তাকে ওই ব্যক্তিকে এজেন্ট হিসেবে ডিফাইন করা যাবে না। এখন আমরা আসি যে প্রিন্সিপালকে, তাহলে প্রিন্সিপাল ফর হুম সাচ অ্যাক্ট ইজ ডান অর হু ইজ সো রিপ্রেজেন্টেড ইজ কল্ড দ্য প্রিন্সিপাল। অর্থাৎ এ বি এর প্রিন্সিপাল এজেন্ট, এ বি এর প্রিন্সিপাল, সরি এ বি এর এজেন্ট। সো এ যখন গিয়ে সি এর কাছে বলবে যে আমি বি এর পক্ষে যে কোনো চুক্তি সম্পাদন করতে পারবো, মডিফিকেশন করতে পারবো, এবং বি এর সাথে কোনো কাজ করতে হলে আমার মাধ্যমে করা যাবে, দ্যাট ইজ when A becomes the agent of B and B becomes the principal of A। ঠিক আছে, আমরা আরো উদাহরণের ভিতর দিয়ে আস্তে আস্তে আমরা আরো দেখতে পাবো। এখন এজেন্সির এসেনশিয়াল কি কি এসেনশিয়াল থাকলে পরে আমরা বুঝতে পারবো যে এখানে একটা এজেন্সিশিপ আছে। প্রথম কথা হচ্ছে প্রিন্সিপাল শুড বি কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, অর্থাৎ তার চুক্তি স্বাক্ষর করার যোগ্যতা থাকতে হবে, চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে। এখন কন্ট্রাক্ট অ্যাক্ট আমাদেরকে কি বলছে, চুক্তি সম্পাদনের যোগ্যতা কি কি? আনোয়ার, আনোয়ার আপনি আছেন? স্যার আছি স্যার। হ্যাঁ আনোয়ার, চুক্তি সম্পাদনের যোগ্যতা কি কি? স্যার একটা চুক্তি সম্পাদন করার জন্য চুক্তি সম্পাদনের যে একটা এজ আছে সেই এজটা লাগবে, এবং তাকে সেই এজটা অবশ্যই কত? পাগল স্যার সাবালক হতে হবে। সাবালক এমনিতে কত হচ্ছে বছর স্যার বয়স? সাবালক বলবো 18 বছর বয়স হলে। রাইট, 18। এবং এটাকে ইংরেজিতে কি বলছি বয়সটাকে? জি স্যার। এই বয়সটাকে, এই যে 18 বছর সাবালক, এটাকে ইংরেজিতে লিগ্যাল টার্মে আমরা এটাকে কি বলি? এটা স্যার মেজর। হ্যাঁ হ্যাঁ, যাকে জিজ্ঞাসা করেছি সে বললেই হবে, অন্য কারো বলার দরকার নাই, ক্লাসরুমের মতন করলে হবে না। হ্যাঁ আনোয়ার বলেন। জি স্যার, মানে মেজর। হ্যাঁ, আমার ওই যে অংশটা পড়ছি আমি সেই অংশটাতেই লেখা আছে এজ অফ মেজরিটি। জি স্যার, এজ অফ মেজরিটি। হ্যাঁ, শব্দটা হচ্ছে এজ অফ মেজরিটি। সো যেটা আপনি বলেছেন দুটো, একটা হচ্ছে এজ অফ মেজরিটি অবটেইন করতে হবে, আর একটা হচ্ছে ওই ব্যক্তিকে সাবালক কি বলে সাউন্ড মাইন্ডের হতে হবে, তাই তো? ইয়েস স্যার। ঠিক আছে, আপনি এখন আপনার মাইক্রোফোন বন্ধ করতে পারেন। হ্যাঁ, গুড। ওকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। এবং এটা কোথায় বলা আছে, কোন সেকশনে? সেকশন 183 তে। সেকশন 184 এ বলা হচ্ছে যে এজেন্ট নিড নট বি কম্পিটেন্ট। এজেন্টকে যে ওই একইভাবে কম্পিটেন্ট হতে হবে সেরকমটা কিন্তু না, কারণ এজেন্ট
incurs no personal liability while contracting for his principal. ঠিক আছে? Thus a person may contract through a minor agent but the minor will not be responsible to his principal. একটা প্রশ্নের উত্তর দেন তো আমাকে, খলিল রহমান। আপনি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। খলিল রহমান, খলিল রহমান আপনি কি শুনতে পাচ্ছেন না আপনি অফিসে? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যে একক পরিবার আছে না, শুধু তো হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে না, আমাদের যৌথ পরিবার তো সব জায়গাতেই আছে, বাংলাদেশের একটা কালচার। সো যৌথ পরিবারের মধ্যে যিনি কর্তা আর যৌথ পরিবারের অন্য যে কোনো সাবালক ব্যক্তি, তার মধ্যে সম্পর্কটা কি প্রিন্সিপাল এবং এজেন্টের হবে? স্যার এ তো সম্পর্ক মানে প্রিন্সিপাল এজেন্ট হওয়া উচিত না, কারণ যিনি পরিবারের কর্তা সে তার ইসের জন্য, তার কাজের জন্য তো পরিবারের মেম্বার গুলা কোনো দায়ী থাকবে না। এখন আমার মনে হয় স্যার হবে না। না না, এজেন্ট কখনোই, যেমন ফর এক্সাম্পল আমার কোকা কোলার মধ্যে একটা শ্যাওলা পাওয়া গেল, পেপসির মধ্যে একটা শ্যাওলা পাওয়া গেল, ঠিক আছে? জি স্যার। সেই জিনিসটার জন্য যিনি এজেন্ট তিনি রেসপন্সিবল হবেন কিনা সেটা ওই প্রিন্সিপাল এবং এজেন্টের কন্ট্রাক্টের মধ্যে ডিফাইন করা থাকে। যদি ডিফাইন না করা থাকে তাহলে ধরে নিতে হবে স্বাভাবিকভাবেই যে প্রিন্সিপাল ইজ লায়াবল ফর দ্যাট। জি স্যার। সেই ব্যক্তি, প্রিন্সিপালি সেই ব্যক্তি যিনি এই ফল্টি প্রোগ্রামটা, কারণ আপনারা টর্ট পড়েছেন না সবাই? জি না স্যার, টর্ট পড়ানো হয়নি আমাদের। আচ্ছা, টর্ট পড়লে দেখবেন দেয়ার ইজ এ টার্ম কল্ড ভাইকারিয়াস লায়াবিলিটি, ঠিক আছে? যে সেখানে প্রিন্সিপালের কাজের জন্য এজেন্ট কখন লায়াবল হতে পারে সেটা বলা যেমন আছে, আবার এজেন্টের কাজের জন্য সবসময় প্রিন্সিপাল লায়াবল হবে সেটাও কিন্তু বলা হচ্ছে ভাইকারিয়াস লায়াবিলিটির মাধ্যমে, ঠিক আছে? সুতরাং আপনার এই প্রশ্নটার মধ্যে যে ব্যক্তির সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের লতে কিন্তু কোনো অ্যাবসলিউট অ্যান্সার নাই। হ্যাঁ, ভেরি রেয়ার। মানে আমরা এই যে চোখ বন্ধ করে বলে দেব যে যিনি হিন্দু ফ্যামিলির কর্তা তাকে যদি ওই পরিবারের কোনো সদস্য রিপ্রেজেন্ট করে তাদের মধ্যে এজেন্সির সম্পর্ক নাই, সেটা কিন্তু আমি চোখ বন্ধ করে বলতে পারবো না। আমাকে কোর্টে প্রমাণ করতে হবে যে এই যে জিনিসটা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার অ্যান্ড ডেরিভেটিভ অথরিটি, এই দুটো জিনিস যদি থাকে তাহলে ডেফিনেটলি দে উইল বিকাম প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। সুতরাং যে কোনো কিছুর উত্তর দেওয়ার আগে আমাকে ওই দুটো জিনিস দেখতে হবে। কি কি দেখতে হবে? লিয়াবিলিটি, প্রিন্সিপাল এন্ড লিয়াবিলিটি। রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার দেখা যাচ্ছে স্ক্রিনে? জি স্যার। রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার অ্যান্ড ডেরিভেটিভ অথরিটি। জি স্যার। ওকে, আপনি মাইক্রোফোনটা মিউট করেন, আমি এবার অন্য কাউকে জিজ্ঞাসা করি। তাহিয়া মঞ্জুর, আমার কথা শোনা যাচ্ছে? তাহিয়া মঞ্জুর, তাহিয়া মঞ্জুর সম্ভবত মাইক্রোফোনের সামনে নাই। ওকে, সেই ক্ষেত্রে সুলতান, সুলতান শোনা যাচ্ছে? না, শোনা যাচ্ছে না। ওকে, যা বুঝলাম যে অনেকেই জাস্ট মাইক্রোফোন দিয়ে ঘুম। ওকে, কথা তো বলতে পারেন। হ্যাঁ মহিদুল, সবাই তো লাইনে আছে, এখন কথা বলতেছে না, না পারলে তো স্যার বুঝাই দিবে। সেটাই তো কথা, আর আইনজীবী হইতে হলে তো কথা বলতে হবে। ওকে মহিদুল, আপনি যেহেতু মাইক্রোফোন অন করেছেন, আপনি বলেন যে প্রিন্সিপাল এবং এজেন্ট এর সম্পর্ক এস্টাবলিশ করতে হলে প্রাইমারিলি কি প্রমাণ করতে হবে? তার প্রিন্সিপাল মূলত যে ব্যক্তি তার পক্ষে কাজ করার জন্য কোনো প্রতিনিধি নিয়োগ করবেন সেই ব্যক্তি হচ্ছে প্রিন্সিপাল। আর সেটা তো বুঝলাম, আমি শুধু জানতে চেয়েছি এই জিনিসটাই আবার বারবার জিজ্ঞেস করতেছি যে কোন দুটো জিনিস প্রমাণ করতে হবে, আগে খুঁজে বের করতে হবে যে এই দুটো জিনিস আছে কিনা।
একটা হচ্ছে ও রিপ্রেজেন্টেটিভ যোগ্যতা ক্যারেক্টার, জি যোগ্যতা আছে কিনা সেটা তো দেখতে হবে। রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার, আর একটা হচ্ছে ডেরিভেটিভ অথরিটি, সে কতখানি অথরিটি হোল্ড করে, প্রিন্সিপালের পক্ষে চুক্তি সম্পাদনের সংশোধনের ক্ষমতা তার আছে কিনা। প্রতিনিধিত্বের কতটুকু ক্ষমতা আছে আর কি সেটা। রাইট, এটা মাথায় রাখতে হবে। পরীক্ষার হলে আমি এইটাই খাতার মধ্যে খুঁজবো, যদি এটা থাকে ওয়েল এন্ড গুড, না থাকলে ইট ইজ গোয়িং টু বি জিরো। ঠিক আছে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। নাও লেট আস মুভ অন। হ্যাঁ মহিদুল, আপনার মাইক্রোফোনটা অফ করেন। দেন কনসিডারেশন ফর অ্যাপয়েন্টমেন্ট নট নেসেসারি, এবং আমরা কোনো চুক্তিপত্র মানে নিয়োগপত্র দিলাম কিনা বা তাকে অফিসিয়ালি নিয়োগ করলাম কিনা, এটা কিন্তু কোনোভাবেই প্রয়োজনীয় না। কারণ যিনি এজেন্ট তিনি সাধারণত বেতন নেন না, তিনি সাধারণত কমিশন পান, এবং অ্যাপয়েন্টমেন্টের সময় কোনো ধরনের কোনো কনসিডারেশনের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, সুতরাং সেকশন 185 যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে কনসিডারেশন ফর অ্যাপয়েন্টমেন্ট ইট ইজ নট নেসেসারি। এখন কথা হচ্ছে এজেন্ট এবং সার্ভেন্ট, এদের মধ্যে পার্থক্যটা কি? এজেন্ট এবং সার্ভেন্ট। An agent occupies a position which in many respects is similar to that occupied by a servant, bailey or trustee. অর্থাৎ এজেন্ট অনেক অংশে সার্ভেন্ট, বেইলি বা ট্রাস্টির মতন কাজ করে থাকেন। The distinction between an agent and a servant is an agent has the authority to act on behalf of his principal and to create contractual relations between the principal and a third party. This kind of power is not generally enjoyed by a servant. 2. A principal has the right to direct what the agent has to do. But a master has not only that right, but also the right to say how it is to be done. অর্থাৎ প্রিন্সিপাল বলতে পারেন যে এই আপনি এই জিনিসটা বিক্রি করেন, কিন্তু যিনি মাস্টার তিনি তার সার্ভেন্টকে বলবেন যে আপনি এটা বিক্রি করলে এইভাবে অমুক দোকানে দোকানে যে যে এগুলো বিক্রি করবেন এইভাবে এইভাবে বিক্রি করতে হবে। সো দুই জায়গায় দুই ধরনের মেথড অ্যাপ্লাই করা হচ্ছে। A servant acts under the direct control and supervision of his master and is bound to conform to all reasonable orders given to him in the course of his work. But an agent, though bound to exercise his authority in accordance with all lawful instructions, is not subject in its exercise to the direct control or supervision of the principal. অর্থাৎ প্রিন্সিপাল এজেন্টকে সরাসরি ডাইরেক্টলি কন্ট্রোল করতে পারবে না, কিন্তু মাস্টার তার সার্ভেন্টকে সবসময় ডাইরেক্টলি কন্ট্রোল করতে পারবে। 3. The mode of remuneration is generally different. বেতন দেওয়ার মাধ্যম বা পদ্ধতি ভিন্ন। A servant is paid by way of salary or wages. An agent receives commission on the basis of the work done. ঠিক আছে, সার্ভেন্টকে কি দেওয়া হবে? সার্ভেন্টকে স্যালারি দেওয়া হবে বা বেতন দেওয়া হবে, কিন্তু এজেন্ট কিন্তু কমিশনের ভিত্তিতে কাজ করবে। 4. A master is liable for the wrong of his servant. অর্থাৎ সার্ভেন্ট যদি কোনো কাজ করে মাস্টার অবশ্যই সেটার জন্য লায়াবল হবেন। If it occurs in the course of employment, যদি সেটা কোর্স অফ এমপ্লয়মেন্টে মধ্যে হয় তাহলে। A principal is liable for his agent's wrong done within the scope of authority. আর এজেন্ট শুধুমাত্র তখনই লায়াবল হবে যদি সে সেটার স্কোপ অফ অথরিটির মধ্যে সে করে। অর্থাৎ তাকে বলা হচ্ছে যে আপনি প্রত্যেককে মানে প্রত্যেকটা দোকানে এই বোতলটা বিক্রি করবেন, এই তেলটা বিক্রি করবেন প্রত্যেকটা দোকানে, এবং প্রত্যেককে বলে দিবেন যে প্রত্যেকে 2 টাকা করে লাভ পাবে। অর্থাৎ আমি তাদের কাছে 10 টাকা বিক্রি করতেছি, তারা তাদের এটা খোলা দামে 12 টাকা বিক্রি করবে, 2 টাকা সে লাভ পাবে। আর এজেন্ট যে করলো কি, এজেন্ট বললো যে ভাই আপনি এটা যত বেশি বিক্রি করতে পারবেন আপনারে আমি তত বেশি প্রফিট দিব, আপনাকে পারলে আমি আগামী মাসে আপনি যদি 10টা বিক্রি করেন আপনার আমি 10টা ফ্রি দিব। এই যে এজেন্ট যে কথাটা বলতেছে এটা যদি তার অথরিটির মধ্যে না থাকে তাহলে কিন্তু এই কাজের জন্য হয়তো সে লায়াবল, মানে তাহলে সে লায়াবল হবে এই কাজের জন্য। আর অথরিটির ভিতরে যদি সে কাজ করে তাহলে সেটার জন্য প্রিন্সিপাল লায়াবল হবে। এই ঠিক আছে। আর 5 এবং লাস্ট হচ্ছে এ সার্ভেন্ট ইউজুয়ালি সার্ভস only one master, but an agent may work for several principals at the same time. একজন সার্ভেন্ট সাধারণত একজনের জন্য কাজ করে, কিন্তু যিনি এজেন্ট তিনি একসাথে অনেক প্রিন্সিপালের কাছ থেকে কিন্তু কাজ নিতে পারবেন। ঠিক আছে,
সুতরাং এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো ইন্ডিয়ান সুপ্রিম কোর্টেরই একটা মামলাতে এস্টাবলিশড হয়েছে, লক্ষ্মী নারায়ণ রামগোপাল এবং অ্যান্ড সন্স লিমিটেড ভার্সেস গভর্নমেন্ট অফ হায়দ্রাবাদ। লক্ষ্মী নারায়ণ রামগোপাল অ্যান্ড সন্স লিমিটেড ভার্সেস গভর্নমেন্ট অফ হায়দ্রাবাদ। সো এজেন্ট এবং এই সার্ভেন্ট এদের মধ্যে যে পার্থক্যটা, এটা কতটুকু বোঝা গেল? দেখি কাকে জিজ্ঞাসা করতে পারি। আরিফ, কে কি আমরা আগে কথা বলেছি? আরিফের সাথে মনে হয় না, আনোয়ারের সাথে কথা বলেছি। আরিফ, আপনি শুনতে পাচ্ছেন? আরিফ নাই। লিয়াকত চৌধুরী, সবাই তো অ্যাবসেন্ট। এরপরে সবাই কথা না বললে মানে এখান থেকে মানে ই করে দিতে হবে। আরিফ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, হ্যাঁ। শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ, এতক্ষণ কি আমার লেকচার শুনতে পেয়েছেন না? জি, শুনতে পেয়েছি, কিন্তু আচ্ছা, তাহলে টেকনিক্যাল কারণ হয় নাই। সার্ভেন্ট এবং এজেন্টের মধ্যে একটা পার্থক্য বলেন। সার্ভেন্ট এজেন্ট, স্যার পুরোপুরি বুঝতে পারিনি। কে বুঝেছেন সার্ভেন্ট এবং এজেন্টের মধ্যে পার্থক্য পুরোপুরি? স্যার আমি বলবো। স্যার আমি বুঝেছি, স্যার আমি বলবো স্যার। হ্যাঁ মহিদুল, আপনি বলেন। আরিফকে স্যার, বুঝাবো। মালিকের সাথে তৃতীয় ব্যক্তির যে আইনগত সম্পর্ক স্থাপনের জন্য মূলত প্রতিনিধিকে নিয়োগ করা হয় এবং সার্ভেন্টকে নিয়োগ করা হয় কাজের দ্বারা তৃতীয় ব্যক্তির সাথে তার মালিকের যে আইনগত সম্পর্ক প্রতিষ্ঠিত হয় নাই সেটার জন্য। মূলত প্রতিনিধি নিয়োগকারীকে প্রিন্সিপাল বলা হয়, কিন্তু চাকর নিয়োগকারীকে বলা হয় হচ্ছে মাস্টার বা মালিক। তারপরে এরপরে যেমন প্রতিনিধি মালিকের সাথে সরাসরি কর্তৃত্বাধীনে নয়, মানে সরাসরি কর্তৃত্বাধীনে নয়, কিন্তু চাকর মনিবের সাথে সরাসরি কাজের কর্তৃত্বাধীনে থাকে, মানে তার তত্ত্বাবধানে থাকে চাকর। ওকে, তারপর এক ব্যক্তি একসাথে একাধিক ব্যক্তির প্রতিনিধিত্ব করতে পারে, কিন্তু চাকর শুধুমাত্র একজন মালিকের আন্ডারে কাজ করে বা তার উপর কাজের দায়িত্ব বর্তায়। আচ্ছা ঠিক আছে মহিদুল, এবার আমরা সোহাগকে একটু সুযোগ দিই। সোহাগ কি বলতে চাই? সোহাগ। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। মহিদুল যে কথা বলেছে এর বাইরে আর কোনো পার্থক্যর কথা মনে পড়ছে কিনা? জি স্যার, এজেন্ট হচ্ছে স্যার বেতনভুক্ত না স্যার, আর সার্ভেন্ট হচ্ছে স্যার বেতনভুক্ত, মাস শেষে কাজ করুক বা না করুক বেতন পাবে স্যার, কিন্তু এজেন্ট স্যার হচ্ছে কমিশন পাবে স্যার, আর সার্ভেন্ট হচ্ছে স্যার বেতন পাবে স্যার। ওকে গুড। আর কোনো কিছু? আর হচ্ছে স্যার এজেন্ট হচ্ছে স্যার কর্তৃত্বাধীনে থাকে না, সে মানে স্বাধীন অনেকটা, আর সার্ভেন্ট হচ্ছে কর্তৃত্বাধীনে থাকে মালিকের আর কি, প্রিন্সিপালের আর কি। আচ্ছা, সেটা বলেছে। ফাইন। এখন আরিফ, আপনি কি বুঝতে পেরেছেন মহিদুল এবং সোহাগের কথা? জি স্যার। আর কোনো সন্দেহ আছে? না, এখন বুঝতে পারছি। এটা যদি পরীক্ষার হলে শর্ট কোশ্চেনের জন্য আসে তাহলে কি লিখতে পারবেন? হ্যাঁ পারবো স্যার। মামলার নামটা লিখতে পারলে নাম্বার একটু বেশি পাওয়া যাবে। সো মামলার নামটা আবার আমি বেশি বলছি, একটু জি স্যার, আবার একটু যদি বলতেন। লক্ষ্মী নারায়ণ রামগোপাল অ্যান্ড সন্স। দক্ষিণ নারায়ণ রামগোপাল অ্যান্ড সন্স, বনাম গভর্নমেন্ট অফ হায়দ্রাবাদ। স্যার কাইন্ডলি স্যার আরেকবার বলবেন। লক্ষ্মী নারায়ণ রামগোপাল অ্যান্ড সন্স। and স্যার সন্স মানে এবং তার ছেলেরা আর কি, সন্স অ্যান্ড সন্স লিমিটেড স্যার বুঝতে পারছি স্যার, and government of Hyderabad। ঠিক আছে, ক্লিয়ার so far? Yes sir. জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, নাও এজেন্ট এবং বেইলি,
হ্যাঁ আরিফ, আপনার মাইক্রোফোন বন্ধ করেন। এজেন্ট এবং বেইলি, আমরা বেইল নিয়েও, বেইলমেন্ট এটা নিয়েও আমাদের একটা চ্যাপ্টার আছে। সো আমি শুধু সংক্ষেপে বলি, বেইলি হচ্ছে সেই ব্যক্তি যার কাছে আমি কোনো পণ্য বা কোনো জিনিস আমি গচ্ছিত রাখি এবং গচ্ছিত রেখে আমি টাকা নিতে পারি, নাও নিতে পারি। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড বেইলমেন্ট। ওকে, এখন এই এজেন্ট এবং বেইলির মধ্যে কি পার্থক্য? An agent differs from a bailee in certain respects. Firstly, the relationship of bailer and bailee subsists only so long as the bailee holds some goods belonging to the bailer, but this is not necessary for the subsistence of agency relationship. Bailor এবং bailee এই দুইজনের ভিতরে সম্পর্কটা ততক্ষণ পর্যন্তই টিকবে যতক্ষণ পর্যন্ত বেইলরের কাছে বেইলির কোনো একটি সম্পদ গচ্ছিত থাকবে। ঠিক আছে, আর এজেন্টের সাথে প্রিন্সিপালের সেই ধরনের কোনো সম্পর্ক নাই। যদি প্রিন্সিপালের কোনো পণ্য এজেন্টের কাছে নাও থাকে তাহলেও তাদের মধ্যে সম্পর্ক কন্টিনিউ করতে পারবে। Sometimes, secondly, an agent is a representative with the power to contract on behalf of his principal. A bailee does not have that power. Agent is a representative with the power to contract on behalf of his principal. একজন এজেন্ট তার প্রিন্সিপালের পক্ষে চুক্তি স্বাক্ষর করতে বা চুক্তি সম্পাদন করতে পারবে, কিন্তু একজন বেইলরের পক্ষে চুক্তি সম্পাদন করতে পারবে না। ঠিক আছে, এই দুটো হচ্ছে এজেন্ট এবং বেইলির মধ্যে পার্থক্য। আবার একইভাবে এজেন্ট এবং ক্রেতা তাদের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। অর্থাৎ যিনি একটি পণ্য কিনে নিচ্ছেন, কিনে বিক্রি করছেন, আর যিনি এজেন্ট, যিনি কিনে নিচ্ছেন না, যিনি এই বিক্রিটাকে ফ্যাসিলিটেট করছেন, দুজনের মধ্যে পার্থক্য আছে। The legal position of an independent buyer is different from that of an agent. Even an agent can become a purchaser when he pays the price to his principal and discloses to him that fact. অর্থাৎ এজেন্টও একজন পারচেজার হতে পারবে কখন? যখন সে একটি পণ্যের মূল্য সরাসরি পরিশোধ করে দিচ্ছে এবং যখন সেই ব্যাপারটি তিনি প্রিন্সিপালকে অবহিত করছেন যে আপনার এই পণ্যটিকে আমি নগদ অর্থে খরিদ করে নিচ্ছি, তখন সে পারচেজার হয়ে যাবে। এবং নগদ অর্থে খরিদ করার মানে কি? এই জিনিসটার উপরে আমার অ্যাবসলিউট ওনারশিপ আছে এবং এই জিনিসটা আমি আবার রিসেল করতে পারবো, আমি জিনিসটাকে ব্যবহার করতে পারবো আমার নিজের ইচ্ছা মতন। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পারচেজার এবং এজেন্ট। ঠিক আছে, নাও লেট আস মুভ টু কাইন্ডস অফ এজেন্ট। ঠিক আছে, কাইন্ডস অফ এজেন্টস এর বলতে আমরা বোঝাচ্ছি এজেন্ট, সাধারণত এজেন্ট শব্দটা দিয়ে আমরা বহু ধরনের কার্যকলাপকে এক শব্দে প্রকাশ করি। এজেন্ট কি ধরনের হবে সেটা আরো কয়েকটি শব্দের উপরে বা কয়েকটি প্রকার ভেদের উপরে নির্ভর করে। যেমন ফ্যাক্টর। The word factor in India as in England means an agent entrusted with the possession of goods for the purpose of selling them. এটা বাংলাদেশেও এই একই অর্থই আছে যে ফ্যাক্টর মাল বলতে বোঝানো হচ্ছে সেই ব্যক্তি, তিনি একজন মার্কেন্টাইল এজেন্ট, যিনি অর্ডিনারি কোর্স অফ বিজনেসের ক্ষেত্রে পণ্য তার কাছে রাখেন, তার দখলে রাখেন এবং তিনি বিক্রি করেন, বিক্রি করে তার কমিশনটা তিনি লাভ করেন। দ্যাট ইজ ফ্যাক্টর। আর একজন ব্রোকারও একটা মার্কেন্টাইল এজেন্ট, যিনি নেগোশিয়েট করেন এবং চুক্তি সম্পাদন করেন কোনো একটা প্রপার্টি বিক্রি করার জন্য, কিন্তু প্রপার্টির দখল তাকে দেয়া হচ্ছে না। অর্থাৎ ফর এক্সাম্পল, আমি আমার প্রপার্টিটা বিক্রি করার জন্য একজনকে দায়িত্ব দিলাম, তাহলে কিন্তু আমি সেই প্রপার্টির দখল তাকে বুঝিয়ে দেব না, তিনি সেই প্রপার্টিটা বিক্রি করবেন, বিক্রি করে তিনি তার কমিশন নেবেন। দ্যাট ইজ ব্রোকার। আর del credere agent is another type of mercantile agent where an agent undertakes on the payment of some extra commission to be liable to the principal for the failure of the third party to perform the contract. He is called del credere agent and his extra commission for the guarantee is known as del credere commission. মানে এই del credere or del credit agent যিনি কিছু এক্সট্রা কমিশন নেবেন, নিয়ে তিনি বলবেন যে যদি চুক্তিটা ফেল করে থার্ড পার্টির সাথে, তাহলে এটার যে ক্ষতিপূরণটা হবে সেই ক্ষতিপূরণটা আমি দেব। সো হি ইজ লায়াবল টু দ্য প্রিন্সিপাল
for the failure of the third party to perform the contract. ঠিক আছে, এবং যদি কন্ট্রাক্টটা হয় তাহলে সে একটা এক্সট্রা কমিশন পাবেন, তিনি যে কমিশন তিনি পেতেন তার চেয়ে এক্সট্রা তিনি কমিশন পাবেন। এবং এই এজেন্ট incurs only a secondary liability towards the principal. A del credito agent is not liable to the buyer for any default on the part of his principal, nor is he liable for any disputes between the principal and the buyer relating to the contract of the sum due. অর্থাৎ যদি জমির কোনো ত্রুটি থাকে অথবা চুক্তি পরবর্তীতে পেমেন্ট রিলেটেড কোনো ডিসপিউট থাকে, সেটার কিন্তু পার্ট এই এজেন্ট হবেন না, সেটা প্রিন্সিপাল এবং বায়ারের মধ্যে ব্যাপার হবে। কিন্তু তিনি একটা কমিশনের উপরে ভিত্তি করে তিনি একটা আরো একটু বেশি কমিশনের কারণে তিনি একটা গ্যারান্টি দিয়ে থাকেন যে এই কন্ট্রাক্ট চুক্তিটা ফেল করবে না। ঠিক আছে, এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা এই কাইন্ডস অফ এজেন্টের উপরে? স্যার এজেন্ট মূলত কত প্রকার হতে পারে? আমি যে বইটা ফলো করছি সেটা হচ্ছে অবতার সিং এর বই। ঠিক আছে, এই অবতার সিং এর বইতে বলা হচ্ছে 3 ধরনের এজেন্ট, যেটা এইমাত্র আমি বললাম। অন্য কোনো বইতে কি অন্য কোনো কিছু লেখা আছে কিনা? বা সোহাগ, তোমাদের কাছে যে বই আছে সেই বইতে অন্যরকম কিছু লেখা আছে কিনা? বই এখনো কিনে নেই স্যার, আগামীকাল যাবো কিনতে। স্যার আমরা আপাতত স্যার বই কেনা হয় না স্যার এখনো। তাহলে কেমনে হবে বই কেনা না হলে? এখনো বই কেনা হচ্ছে না, খুবই খারাপ খবর এটা। আর এটা তো আমাদের যে চুক্তি আইনে পড়ছিলাম সেইটা থেকে বললাম। হ্যাঁ, চুক্তি আইনের বইটা দেখলেই তো হচ্ছে, চুক্তি আইনের বই আছে না, এটার জন্য তো অন্তপক্ষে বই আছে, 2টো চ্যাপ্টারের জন্য নতুন কোনো বই কেনার তো প্রয়োজন নাই। একটা হচ্ছে এজেন্সি আর একটা হচ্ছে বেইলমেন্ট, 2টো চ্যাপ্টারের জন্য কন্ট্রাক্ট অ্যাক্টের বই যথেষ্ট। ঠিক আছে, সুতরাং অন্য কোনো বইতে কাইন্ডস অফ এজেন্টে অন্য কোনো কিছু আছে কিনা এটা জানানোর দায়িত্ব তোমাদের। ঠিক আছে সোহাগ, মহিদুল? এখানে চুক্তি আইনের আব্দুর রহমান হাওলাদারের বইতে বলা আছে যে কমিশন এজেন্ট, আড়তদার, নিলামকারী, ব্রোকার, আর হচ্ছে ডেল ক্রেডার এজেন্ট মানে আশ্বাস দেওয়া প্রতিনিধি, ব্যাংকার, ইন্ডেন্টার, এরপরে আছে অবাণিজ্যিক প্রতিনিধির ভিতরে আছে লয়ার, ম্যাচমেকার, পোস্ট অফিস, ম্যানেজিং ডিরেক্টর অফ কোম্পানি। না না, উনি বাকি যেগুলো বলেছেন এই 3 খাতের বাইরে উনি যেগুলো বলেছেন এগুলো সব উদাহরণ। ঠিক আছে, যেমন ম্যানেজিং ডিরেক্টর এটা একটা উদাহরণ, এটা কিন্তু প্রকারভেদ না। উদাহরণ। ঠিক আছে, হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো স্যার, বলেন। স্যার বিবিএ অ্যাকাউন্টিং এ স্যার একটা সাবজেক্ট ছিল যে বিজনেস ল, ওই সাবজেক্টটা কি স্যার এটার সাথে মানে ওইটা ফলো করলে হবে? হবে হবে হবে, হ্যাঁ ওখানে অনেক কিছু আছে, ইউ আর রাইট। জি স্যার, সব ডিটেইলস ছিল স্যার ওটাতে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ফলো করলেও চলবে, কোনো অসুবিধা নাই, তবে সেকশন গুলো দিতে হবে। হ্যাঁ একটু ওকে। সুতরাং আমার মনে হয় যে এই প্রধান 3 প্রকারভেদের মধ্যে আমরা থাকি, বাকিগুলোকে আমরা উদাহরণ হিসেবে ধরে নিই। ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন যেহেতু কেউ বই কেনে নাই, এটা একটা খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন, শুধুমাত্র মানে আমার স্লাইডের উপরে নির্ভর করে পড়লে কিন্তু হবে না। স্যার হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। তরিকুল স্যার। স্যার আমি একটা বিজনেস ল বই কিনছি, এটা তো স্যার এজেন্সি নাই। কি নাম? 100 তোফাজ্জল হোসেন, এটা হলো কোম্পানি আইন ও বাংলাদেশের বাণিজ্যিক আইন। আমি তো বলেই দিলাম এজেন্সি আছে চুক্তি আইনের ভিতরে। তোমার কাছে চুক্তি আইনের বই আছে তরিকুল? জি স্যার। চুক্তি আইনের বইটা হাতের কাছে আছে?
জি স্যার। তাহলে ওইখানে সেকশন 183 বের করো। স্যার হ্যাঁ স্যার আপনি যে স্ক্রিন গুলো শেয়ার করছেন স্যার, এগুলো যদি স্যার আমাদের পিডিএফ ফাইল আকারে দিয়ে দিতেন স্যার ভালো হতো স্যার। আমি তো এর আগের দিন দিয়ে দিছি, শেয়ার করছে কিনা স্যার কি আমরা ভাবছি। পাইনি। হ্যাঁ তরিকুল চুক্তি আইনটা খুলেছো? এই যে বাইর করতে 183 এতক্ষণ সময় লাগলে হবে বাবা? স্যার বইটা স্যার অন্য জায়গায় ছিল স্যার, পাইছি। ও মে কোম্পানি। সেকশন 183 জি স্যার। কি আছে 183 তে তরিকুল? জি স্যার পাইছি। পাওয়া গেছে? তরিকুল কি রবি বুধবার বেচেন না? স্যার আচ্ছা এই যে একটা বই কেনার টাকা বেঁচে গেল, এই টাকা দিয়ে সবার মিষ্টি খাওয়াই দিও পরে। জি স্যার। ঠিক আছে ওকে। আচ্ছা আমরা আজকের লাস্ট অংশটা আমরা দেখবো, কারণ অনেকের কাছে বই নাই, আমি বুঝতেছি বই না থাকলে কিন্তু আসলে মানে শুধু লেকচার বা এই স্লাইডের উপরে পড়ানো কিন্তু খুব ডিফিকাল্ট। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে চুক্তি আইনের বইগুলো হাতের কাছে রাখার জন্য, আর যদি চুক্তি আইনের বইগুলো না থাকে তাহলে সেগুলো কিনতে হবে। ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা আসি যে আমরা এজেন্সি, তরিকুলের মাইক্রোফোন অফ করে দিতে হবে। আমরা আসি যে ক্রিয়েশন অফ এজেন্সি বা এজেন্সি আমরা কিভাবে ক্রিয়েট করছি। তরিকুল মাইক্রোফোনটা অফ করে দিতে হবে। থ্যাংক ইউ। সো এজেন্সি আমরা দেখতে পাচ্ছি একটা এজেন্সি কিভাবে সৃষ্টি করা যায়। একটা হচ্ছে বাই এক্সপ্রেস অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ আমি একদম কাগজে কলমে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলাম। দ্বিতীয়টা হচ্ছে বাই দ্য কন্ডাক্ট অর দ্য সিচুয়েশন অফ দ্য পার্টিজ, অর্থাৎ দুই পক্ষের যে মানে কার্যক্রম বা পরিস্থিতি তার উপরে নির্ভর করেও কিন্তু আমরা করতে পারি। অর্থাৎ আমি কাজ করা শুরু করলাম একজনের পক্ষে, আমার কাজ এবং আমি সেখানে কোনো মূল্য না রেখে আমি তাকে মূল্যটা পাঠিয়ে দিচ্ছি, তিনি আমাকে পরবর্তীতে কমিশন দিচ্ছেন। সো কিন্তু আমাদের মধ্যে কোনো লিখিত চুক্তি নাই। এই যে কার্যকলাপ এর মাধ্যমেও কিন্তু আমাদের ধরে নিতে পারি যে তাদের মধ্যে এজেন্সিশিপ আছে, বা একজন প্রিন্সিপাল একজন এজেন্ট, সেটা আমরা ধরে নিতে পারবো। বাই নেসেসিটি অফ দ্য কেস, অনেক সময় অনেক ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই এজেন্সিশিপকে আমরা ধরে নেই যে এদের মধ্যে এজেন্ট এবং প্রিন্সিপাল রিলেশনশিপ আছে। আমরা যখন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন আমি বলবো যে কখন এটি হচ্ছে। এটা একদমই ইমপ্লাইড একটা এজেন্সি কিন্তু। ওকে, নাও বাই সাবসিকুয়েন্ট রাটিফিকেশন অফ অ্যান আনঅথরাইজড অ্যাক্ট, অর্থাৎ সাবসিকুয়েন্ট রাটিফিকেশন অফ অ্যান আনঅথরাইজড অ্যাক্ট, অর্থাৎ একটা কাজ আমি করলাম যেটা আনঅথরাইজড, কিন্তু পরবর্তীতে আমি কাজটা মেনে নিচ্ছি, তাহলে দ্যাট উইল বিকাম অথরাইজড, এবং সেই ক্ষেত্রে আমাদের মধ্যে প্রিন্সিপাল এবং এজেন্টের সম্পর্ক স্থাপিত হবে। এবং এই যে চার প্রকারের যে পন্থা এজেন্সিশিপ ক্রিয়েট করার, এগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইভাবে মূলত এজেন্সিশিপ ক্রিয়েটেড হয়। একটা হচ্ছে এক্সপ্রেস এজেন্সি, একটা হচ্ছে ইমপ্লাইড এজেন্সি, অর্থাৎ একটা হচ্ছে আমি সরাসরি বললাম, চুক্তি করে ফেললাম, দ্যাট ইজ এক্সপ্রেস। কিন্তু আমরা যে বাকি যে তিনটা প্রকার ভেদ যদি দেখি, বাই দ্য কন্ডাক্ট অর সিচুয়েশন অফ দ্য পার্টি, বাই নেসেসিটি অফ দ্য কেস, আর বাই সাবসিকুয়েন্ট রাটিফিকেশন অফ অ্যান আনঅথরাইজড অ্যাক্ট, এগুলো সবই হচ্ছে ইমপ্লাইড এজেন্সি। ঠিক আছে? আর যেখানে where the appointment is made by a deed, it is called a power of attorney। যখনই ডিডের মাধ্যমে হবে সেটা পাওয়ার অফ অ্যাটর্নি বলেই আমরা বলবো। সো পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে যে প্রশ্নটা করা হয়েছিল, কে করেছিল প্রশ্নটা? স্যার আমি কোশ্চেন করেছিলাম। রাইট, এখন তাহলে জিসান কিছুটা উত্তর পাওয়া যাচ্ছে, রাইট? জি স্যার। ওকে, এখন
ইমপ্লয়েড যে এজেন্সিগুলো হয় সেই ইমপ্লয়েড এজেন্সিগুলোর মধ্যে যেমন কয়েকটার উদাহরণ যদি আমরা বলি, যেগুলো কন্ডাক্ট বা সিচুয়েশন অথবা রিলেশনশিপের মধ্যে দিয়ে গঠিত হচ্ছে, যেমন where women allowed her son to drive a car for her. She is paying all the expenses of maintenance and operation. It was held that the son was an implied agent of the mother, and when he made a collision injuring his wife, the wife could sue the mother for the fault of her agent. তাহলে ঘটনা বিশেষে দেখা যাচ্ছে যে একজন ছেলে তার মা বা বাবার এজেন্ট হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, এখন আমরা আসি, যেমন ধরা যাক স্টোপেল। স্টোপেল, দ্য প্রিন্সিপাল অফ স্টোপেল, এটা কি কেউ বলতে পারবে? কারো মনে আছে প্রিন্সিপাল অফ স্টোপেল? স্টোপেল হচ্ছে যে যদি একবার আমি স্বীকার করে নেই একটা জিনিস, যে ফর এক্সাম্পল আমি বলে নিলাম যে আমি 18 কিন্তু আসলে আমার বয়স 17, তাহলে পরবর্তীতে যখন এটার বিষয়ে মামলা হবে তখন কিন্তু আমি আর বলতে পারবো না যে আমি 17। অর্থাৎ এটাকে বলে স্টোপেল বা দ্য প্রিন্সিপাল অফ হোল্ডিং আউট। অর্থাৎ তুমি একবার যে কথাটা বলেছো ওইটাকেই ধরে এখন আমরা তোমার ক্ষতিপূরণ বা তুমি কি পরিমাণ ক্ষতি করেছো সেটাকে নির্ধারণ করব। সো এজেন্সির ক্ষেত্রে দেখা যাচ্ছে পিকারিং ভার্সেস বাস্ক, এটা একটা আমেরিকান মামলা। পিকারিং, PICKERING, পিকারিং ভার্সেস বাস্ক, BUSK, বাস্ক। একটা সো এই মামলাটাতে দেখা যাচ্ছে, যে মামলাটা আমি বললাম পিকারিং ভার্সেস বাস্ক, মামলাটাতে দেখা যাচ্ছে a principal has by his voluntary act placed an agent in such a situation that a person of ordinary prudence, conversant with business usages and the nature of particular business, is justified in presuming that such agent has authority to perform a particular act and therefore deals with the agent. The principal is stopped as against such third person from denying the agent's work. অর্থাৎ যদি কোনো থার্ড পার্টি কোনো একজন এজেন্টের সাথে একটা চুক্তি সম্পাদন করে, এটা বিশ্বাস করে যে এই ভদ্রলোক প্রিন্সিপালের, উনি যার কথা বলছেন সেই প্রিন্সিপালের এজেন্ট, এবং তাদের মধ্যে চুক্তি সম্পাদনের সেই সক্ষমতা বা সেই সম্পর্ক রয়েছে, এবং সেই বিশ্বাস করে যদি তিনি কোনো প্রোডাক্ট বা কোনো একটি সেবা বা কোনো চুক্তি সেই এজেন্টের সাথে সম্পাদন করেন, তাহলে এই প্রিন্সিপাল পরবর্তীতে এটা বলতে পারবেন না যে উনি আমার এজেন্ট ছিলেন না। ঠিক আছে, সো দ্যাট ইজ বাই ওয়ে অফ স্টোপেল। আর আরেকটা যেটা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের কথা যদি আমরা বলি, এ ওয়াইফ লিভিং উইথ হার হাজব্যান্ড হ্যাজ দ্য ইমপ্লয়েড অথরিটি অফ দ্য হাজব্যান্ড টু বাই আর্টিকেলস অফ দ্য হাউসহোল্ড নেসেসিটি। অর্থাৎ ঘরের জন্য যা প্রয়োজন সেটা স্ত্রী স্বামীর পক্ষে সেটা কিনতে পারবেন, এবং তিনি যদি সেটা কেনেন তাহলে স্বামী সেটা ডিনাই করতে পারবেন না, এবং এটা তখনই হবে যখন সেই ওয়াইফ হাজব্যান্ডের সাথে বসবাস করছেন। কিন্তু দেয়ার আর সার্টেন লিমিটেশনস। একটা হচ্ছে যেটা আমি বললাম, তাদেরকে একসাথে থাকতে হবে এবং তাদেরকে একটা ডোমেস্টিক এস্টাবলিশমেন্ট, তাদের নিজস্ব একটা ডোমেস্টিক এস্টাবলিশমেন্টে থাকতে হবে, এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসের জন্য স্ত্রী স্বামীর পক্ষে ঋণ গ্রহণ করতে পারবেন বা ঋণ করে জিনিসপত্র কিনতে পারবেন। কিন্তু হাজব্যান্ড কখন লায়াবল হবেন না, ফাইনাল জিনিসটা দেখো, যে যদি হাজব্যান্ড ওয়াইফকে একটা টাকা সবসময় তার নেসেসিটির জন্য প্রদান করে থাকেন, তাহলে কিন্তু আর হাজব্যান্ডকে লায়াবল করা যাবে না। ঠিক আছে, সো দিজ আর দ্য টু এক্সাম্পলস অফ ইমপ্লয়েড এজেন্সিজ। আরো অনেক উদাহরণ আছে,
but these two are the most important ones. এবং এই একই কথা কিন্তু আমরা ওয়াইফের ক্ষেত্রে বলতে পারবো না, অর্থাৎ হাজব্যান্ড ইজ নট নেসেসারিলি দ্য ইমপ্লাইড এজেন্ট অফ ওয়াইফ, কারণ এ হাজব্যান্ড হ্যাজ নো অরিজিনাল, inherent or implied power to act as an agent for his wife. His authority can arise from an appointment as agent, expressly or impliedly, or by ratification by his wife of acts done by him on her behalf. A husband has no implied authority to sell his wife's property. Is it clear, boys? ছেলেদা, এটা কি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছো কিনা? জি স্যার। ইয়েস স্যার। গুড। এবং আমাদের এখানে যারা ছাত্রী আছে তারাও মনে রাখবেন যে your property cannot be sold by your husband, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এজেন্সিজ অফ নেসেসিটি, সেটার একটা উদাহরণ দেব, আমি বলেছিলাম, সেটা আমি একটু বলছি যে although the powers of the agents are ordinarily limited to particular acts, yet extraordinary circumstances may arise in which a person who is an agent may, from the necessities of the cause or of the case, be justified in assuming extraordinary powers, and his acts fairly done under such circumstances will be binding upon his principal. যেমন জাহাজে করে যাচ্ছে, এখন দেখা গেল একজন প্রিন্সিপালের প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে যদি অন্য কোনো এজেন্ট সেটা অ্যাজিউম না করে, যে যদি না বলে যে হ্যাঁ ঠিক আছে এটাও আমাকে দায়িত্ব দেন, আমি দেখছি কি এটা আমি ওনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, তাহলে এটা প্রিন্সিপাল অফ নেসেসিটি কারণে তাদের মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং দিস আর দ্য ওয়েজ যেখানে ইমপ্লাইড এজেন্সি ক্রিয়েটেড হচ্ছে। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত? তাহলে আমরা এই পর্যন্তই আজকে থাকবো, আমরা এর পরেরটুকু আবার পরের ক্লাসে পড়বো, কারণ একসাথে বেশি বলে সবার বুঝতে কষ্ট হবে। স্যার একটা আউট টপিক নিয়ে কোশ্চেন ছিল স্যার, জিসান যে কোশ্চেনটা করছে স্যার, এরকম একটা কোশ্চেন ছিল স্যার, মানে এজেন্ট নিয়ে আর কি, পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে স্যার, এটা কি করবো স্যার? স্যার অ্যাকচুয়াল আনসারটা পেলে স্যার ভালো হতো স্যার। প্লিজ প্রশ্নটা করো। তো এক ফ্যামিলিতে হচ্ছে স্যার দুটা বোন আর কি, তো দুটা বোন আর মা, তো ওদের বাবা যখন মারা যাওয়ার আগে বড় মেয়েটাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেয় আর কি। তো বাবা মারা যাওয়ার পরে তার পেনশনের টাকা হচ্ছে বড় বোন সবকিছু নিয়ে নেয়, হাতিয়ে নেয়, এখন মানে সম্পত্তি সবকিছু নিয়ে যাচ্ছে আর কি। তো পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার পরে এটা তো এজেন্সিশিপের প্রশ্ন না, অফ টপিক স্যার, এই জন্য স্যার আগে বলে নিলাম। তো এই ক্ষেত্রে স্যার মেয়েটার করণীয় কি স্যার? না এটা তো এই সাবজেক্টের প্রশ্ন কিন্তু না, এটা সবার জন্য আগে বোঝার আগে আমি বলছি দিস ইজ নট আ কোয়েশ্চেন অফ এজেন্সি এন্ড প্রিন্সিপাল। স্যার আমি অফ টপিক বলে নিচ্ছিলাম। হ্যাঁ স্যার কোশ্চেন করার আগে স্যার আমি বলছিলাম অফ টপিক, মানে এই টপিকের বাইরে স্যার বলে নিচ্ছি স্যার। হ্যাঁ না বুঝছি, ইররিলেভেন্ট প্রশ্ন তুমি করেছো, কিন্তু অন্য যারা এই মুহূর্ত থেকে আমাদের কনভারসেশন শুনেছে তারা মনে করতে পারে ইট ইজ রিলেভেন্ট, সো আমি আরেকবার ক্লিয়ার করে নিলাম। হ্যাঁ, এই সিচুয়েশনে কি করবে, এটা ওই মেয়ের বিরুদ্ধে সিভিল এবং ক্রিমিনাল মামলা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ওই ঠিক আছে, একটা ডিক্লারেটরি স্যুট করতে হবে যে এই পাওয়ার অফ অ্যাটর্নি আমাদের উপরে বাধ্যকর না, নাম্বার 1, আর একটা ক্রিমিনাল মামলা করতে হবে যেহেতু সে প্রতারণা করেছে। ঠিক আছে, সো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমি আজকেই এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমি আজকেই শেয়ার করছি না। এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমাদের আগামী ক্লাসে, যখন আমাদের ক্লাস এজেন্সি সম্পূর্ণ শেষ হবে তারপরেই আমি শেয়ার করব। ঠিক আছে, কিন্তু ভিডিওটা আমি আজকে শেয়ার করে দিচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে স্লাইডগুলো শেয়ার করেছেন স্যার, এগুলো স্যার নোট আকারে স্যার, পিডিএফ ফাইল আকারে স্যার আমাদের যে কোনো একজনের ইয়াতে দিয়ে দিলে সবাই পেয়ে যেত আর কি। 1 মিনিট দাঁড়াও তো দেখি, তাহলে স্যার আমাদের জন্য ভালো হতো। একটু ওয়েট করো, আমি আমার গুগল ক্লাসরুমে কাদেরকে অ্যাড করেছি আমি বুঝি না, কেন তোমাদের একজন ফ্রেন্ড আরেকজনের সাথে জিনিসগুলো শেয়ার করতেছো না? দিস ইজ ভেরি ব্যাড।
হ্যাঁ, এই যে গুগল ক্লাসরুমটা তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এখানে দেখো এই যে বিজনেস ল, এই যে তোমাদের এখানে ব্যাংক্রাপসির উপরে আমরা যেহেতু পরবর্তীতে ব্যাংক্রাপসি পড়বো, সো সেটা দিয়ে দিয়েছি। ইউটিউব লিংক এবং পাওয়ার পয়েন্টও প্রেজেন্ট করা হয়ে গেছে। সো আমি তোমাদের সাথে লিংকটা শেয়ার করতেছি। সবাই এই যে ক্লাস কোডটা দেখতে পাচ্ছ, ক্লাস কোড, এই ক্লাস কোডটি ইজ এনাফ ফর এভরিওয়ান। তারপরেও এখানে আমি অনেককেই মানে যুক্ত করতে চেয়েছি, আমি 2-1জনকে ইনভাইটেশনও পাঠিয়েছি, কিন্তু কেউ সেই ইনভাইটেশনে সাড়া দেয়নি। আমি এই যে লিংকটা এখন আমি পেজে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এখান থেকে আমি যে কনভারসেশনের মধ্যে দিয়ে দিচ্ছি, এই কনভারসেশন থেকে তোমরা এখনই সবাই কপি পেস্ট করে এই গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে যাও সবাই। ওকে? জি স্যার। আমি সবকিছু গুগল ক্লাসরুমে শেয়ার করার চেষ্টা করব, আবার লিংকও পাঠিয়ে দিব, মানে জাস্ট অ্যাটলিস্ট ভিডিওর, কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলো এই গুগল ক্লাসরুমে আপলোড করা থাকবে, এবং যদি কোনো হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট থাকে সেগুলো আমরা দিয়ে দিব। ওকে? ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি এখন রেকর্ডিং বন্ধ করছি।